প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমিও ভালো আছি। আমি মনিরা বেগম, সহকারী শিক্ষক, বগুড়া YMCA পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের উপর ক্লাস নেব। আজকে আমরা যে অধ্যায়টি আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম অধ্যায়, বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক, আমরা একবার শিখন ফলটা দেখে নেই। শিখন ফল হচ্ছে রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করতে পারবে, রাষ্ট্রের উপাদান বর্ণনা করতে পারবে, বাংলাদেশ কেন একটি রাষ্ট্র, অর্থাৎ বাংলাদেশ কেন একটি রাষ্ট্র তা ব্যাখ্যা করতে পারবে, নাগরিক ও নাগরিকতার ধারণা ব্যাখ্যা করতে পারবে, নাগরিক ও বিদেশির মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে। তাহলে আজকে আমরা আমাদের পাঠের বিষয়ে চলে যাই। শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা প্রথমে যেটি আলোচনা করব সেটি হচ্ছে রাষ্ট্র। তাহলে প্রাচীনকাল থেকে পৃথিবীতে মানুষের বসবাস আছে, কিন্তু তখন রাষ্ট্রের কোনো অস্তিত্ব ছিল না। আমরা জানি যে বিভিন্ন নদ নদী এবং সমুদ্রের তীরে নগর সভ্যতাগুলো গড়ে ওঠে। এই নগর সভ্যতা থেকে নগর রাষ্ট্রের সৃষ্টি হয় এবং তারপর থেকে বর্তমানে আধুনিক রাষ্ট্রের জন্ম হয়েছে। এখানে রাষ্ট্রের সংজ্ঞা হিসাবে দেওয়া আছে যে রাষ্ট্র হলো এমন একটি সংগঠন যার একটি নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌম ক্ষমতা আছে। অর্থাৎ রাষ্ট্র হতে হলে প্রথমে তার জনসমষ্টি থাকতে হবে এবং এরপরে বলা হচ্ছে ভূখণ্ড, তারপরের উপাদানটির নাম হচ্ছে সরকার এবং সর্বশেষ উপাদান সেটি হচ্ছে সার্বভৌম ক্ষমতা, যেটাকে বলা হয়। তাহলে আমরা রাষ্ট্রের চারটি উপাদান দেখতে পাচ্ছি। রাষ্ট্রের চারটি উপাদান এর মধ্যে প্রথম উপাদানটি হচ্ছে জনসমষ্টি, দ্বিতীয় উপাদান ভূখণ্ড, তৃতীয় উপাদান সরকার এবং চতুর্থ উপাদান সার্বভৌমত্ব। আমরা প্রথমে দেখব যে এই জনসমষ্টি, অর্থাৎ জনমানব শূন্য কোনো জায়গাকে রাষ্ট্র বলা যাবে না। অর্থাৎ রাষ্ট্র হতে হলে তার জনসমষ্টি থাকতে হবে এবং এই জনসমষ্টি কত হবে তার কোনো নির্ধারিত বিষয় নেই। অর্থাৎ এক একটি রাষ্ট্রের জনসংখ্যা এক এক রকম হতে পারে। একটি রাষ্ট্রের আয়তন এর উপর সে দেশের জনসংখ্যা অনেকটা নির্ভর করে। আমরা জানি যে বাংলাদেশে বর্তমানে প্রায় 16 কোটির উপরে মানুষ আছে এবং আমরা বাংলাদেশের নির্দিষ্ট একটি ভূখণ্ড আছে। তাহলে একটি দেশের জনসংখ্যা কত হবে সেটার কোনো বাধা ধরার নিয়ম নেই, কিন্তু রাষ্ট্র হতে হলে সেটার জনসমষ্টি অবশ্যই থাকতে হবে। জনসমষ্টি শূন্যকে রাষ্ট্র বলা যাবে না। এরপর দ্বিতীয় উপাদানটি হচ্ছে ভূখণ্ড। ভূখণ্ড অর্থাৎ একটি দেশের স্থল সীমা, জলসীমা এবং তার উপরে যে আকাশ সীমা, এটা নিয়েই সে দেশের সীমানা নির্ধারিত হয়। প্রত্যেক দেশের একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে। প্রত্যেক দেশেরই আমরা নাগরিক মানচিত্র দেখতে পাই। সেই মানচিত্রে নির্ধারিত ভূখণ্ড অবশ্যই থাকতে হবে। ভূখণ্ড ছাড়া রাষ্ট্র হতে পারে না। রাষ্ট্রের দ্বিতীয় উপাদানের মধ্যে বলা হচ্ছে ভূখণ্ড। আমাদের যেমন বাংলাদেশের ভূখণ্ড 1,47,570 বর্গ কিলোমিটার। এভাবে প্রত্যেকটি দেশের একটি ভৌগোলিক সীমানা নির্ধারণ করা আছে। তাহলে রাষ্ট্রের হতে হলে তার জনসমষ্টি থাকতে হবে, ভূখণ্ড থাকতে হবে। এরপর রাষ্ট্রের আরেকটি অন্যতম উপাদান হচ্ছে সরকার। এই সরকার ক্ষমতা বলে অর্থাৎ সরকারের মাধ্যমেই কিন্তু দেশ পরিচালিত হয়। দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, তার দেশে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ ইত্যাদি সরকারের মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ একটি দেশের যাবতীয় কার্যক্রম সরকারের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। এবং একটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। অর্থাৎ সার্বভৌমত্ব বলতে একটি রাষ্ট্রের সর্বোচ্চ, চরম এবং চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। একটি দেশের সরকার আইন প্রণয়ন করলে সে আইন বাস্তবায়নের ক্ষমতা সরকারের থাকতে হবে। এটাই হচ্ছে তার সার্বভৌমত্ব ক্ষমতা। অর্থাৎ সার্বভৌমত্ব ক্ষমতা বলে সরকার তার দেশে সমস্ত নাগরিককে কোনো আদেশ দিলে সেটা সমস্ত নাগরিককে সেটা পালন করতে হবে। একটি দেশ বৈদেশিক
বিপদ থেকে রক্ষা করা, বিদেশি আক্রমণ থেকে রক্ষা করা, যুদ্ধ বিগ্রহ থেকে রক্ষা করা কাজই হচ্ছে সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব ক্ষমতাগুলি একটি রাষ্ট্র শান্তি শৃঙ্খলা আনয়ন করতে পারে। তাহলে আমরা একটি রাষ্ট্রে আমরা 4টি উপাদান দেখতে পাচ্ছি: জনসমষ্টি, ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। আমরা এখানে শিকড়ফলে দেখেছিলাম যে রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা এতটুকু যদি জানি যে রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করা, অর্থাৎ রাষ্ট্র কি? রাষ্ট্র হলো এমন একটি সংগঠন যার একটি নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌম ক্ষমতা থাকবে। এখন আমরা চলে আসব রাষ্ট্র হিসেবে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে কি রাষ্ট্র বলতে পারি? এটার জন্য আমাদের যেটি জানতে হবে যে বাংলাদেশ 1971 সালে 16 ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, অর্থাৎ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশটি স্বাধীন হয় এবং এই স্বাধীনতার পরে কিন্তু বাংলাদেশ রাষ্ট্র হিসেবে পরিচিত হয়। বিশ্ব দরবারে বাংলাদেশ একটি মানচিত্র স্থাপন করতে পারে। তাহলে বাংলাদেশ যে রাষ্ট্র সেটা আমরা বলতে পারি, কারণ বাংলাদেশের নির্দিষ্ট ভূখণ্ড আছে, একটা সীমানা আছে, মানচিত্র আছে, বাংলাদেশের জনসমষ্টি আছে, বাংলাদেশের সরকার ব্যবস্থা আছে এবং বাংলাদেশ সরকারের সার্বভৌমত্ব ক্ষমতা আছে। সুতরাং আমরা বলতে পারি যে বাংলাদেশ একটি রাষ্ট্র। আমরা দ্বিতীয় শিকড়ফলে ছিল যে রাষ্ট্রের প্রথম আমরা এটা পড়েছি যে রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করতে পারবে। রাষ্ট্র কি সেটা এখানে দেওয়া আছে। এরপর যেটা আছে রাষ্ট্রের উপাদান, অর্থাৎ রাষ্ট্রের 4টি উপাদান: জনসমষ্টি, ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। এই প্রত্যেকটিরই ব্যাখ্যা আমরা এখান থেকে পড়লে আমরা করতে পারবো। এরপর আমরা আসি যে বাংলাদেশ কেন একটি রাষ্ট্র, তা ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ বাংলাদেশ একটি রাষ্ট্র কারণ অর্থাৎ একটি রাষ্ট্রের যে 4টি উপাদান পূরণ করতে হয়, সেই 4টি উপাদানই বাংলাদেশে অন্তর্ভুক্ত আছে বলে আমরা বাংলাদেশকে রাষ্ট্র বলতে পারি। বাংলাদেশে নির্দিষ্ট ভূখণ্ড আছে, তারপর জনসমষ্টি আছে। বাংলাদেশে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ কিন্তু বিশ্বের 8ম অবস্থানে আছে এবং বাংলাদেশে একটি নির্দিষ্ট ভূখণ্ড আছে। এরপর যেটি আছে যে সরকার, বাংলাদেশে সরকার ব্যবস্থা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা আছে এবং সরকারই এদেশে যাবতীয় কাজকর্ম, আইন শৃঙ্খলা রক্ষা করা, আইন প্রণয়ন করা, শান্তি শৃঙ্খলা আনয়ন ইত্যাদি কাজগুলো করে থাকে। এবং এরপরে আসছি আমরা সার্বভৌমত্ব। বাংলাদেশ সরকারের সার্বভৌমত্ব ক্ষমতা আছে। বাংলাদেশ সরকার যে আইনগুলো প্রণয়ন করে তা বাস্তবায়ন করা এবং বৈদেশিক আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, অর্থাৎ বাংলাদেশ সরকারের যে চূড়ান্ত এবং চরম ক্ষমতা আছে সেটাই তার সার্বভৌমত্ব ক্ষমতা এবং এই ক্ষমতা বলেই বাংলাদেশ সরকার যাবতীয় শান্তি শৃঙ্খলা আনয়নের কাজগুলো করে থাকে। সুতরাং আমরা বলতে পারি যে বাংলাদেশ একটি রাষ্ট্র। তাহলে আমরা দেখেছি যে প্রাচীনকালে রাষ্ট্রের কোনো অস্তিত্ব ছিল না। পরবর্তীতে ধীরে ধীরে যখন নদ নদীর তীরে এবং সমুদ্রের তীরবর্তী জায়গায় যখন সভ্যতাগুলো গড়ে ওঠে, তখনই কিন্তু নগর রাষ্ট্রের উদ্ভব হয় এবং নগর রাষ্ট্রের উদ্ভব হওয়ার পরপরই আধুনিক রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। এরপর এবং রাষ্ট্রবিজ্ঞানীরা বলে থাকেন যে রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। আর রাষ্ট্র এমন একটি সংগঠন যার একটি নির্দিষ্ট জনসমষ্টি, ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব ক্ষমতা থাকবে। এবং আমরা যদি ওই রাষ্ট্রের উপাদান ব্যাখ্যা করতে পারি তাহলে দেখব যে রাষ্ট্রের 4টি উপাদানের মধ্যে প্রত্যেকটি উপাদানই আমরা ব্যাখ্যা করতে পারবো। এরপর রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আমরা জানলাম যে বাংলাদেশ একটি রাষ্ট্র, অর্থাৎ বাংলাদেশকে রাষ্ট্র বলা যাবে। এরপরে আসি নাগরিক। অর্থাৎ অনেক আগে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী যে কোনো মানুষকে কিন্তু নাগরিক বলা হতো। বর্তমানে এই নাগরিকত্বের ধারণা কিছুটা পরিবর্তন হয়েছে। বর্তমানে যেটা নাগরিক বলতে রাষ্ট্রের সদস্য হিসেবে যে কোনো ব্যক্তি নাগরিক হিসেবে বিবেচিত হতে পারে। নাগরিক রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হবে। এখানে কতগুলো শর্ত আছে। প্রথমে বলা হচ্ছে যে রাষ্ট্রের সদস্য হিসেবে যে কোনো ব্যক্তি নাগরিক হিসেবে বিবেচিত হতে পারবে, অর্থাৎ রাষ্ট্রে বসবাসকারী রাষ্ট্রের স্থায়ী সদস্য হিসাবে যে কোনো ব্যক্তি নাগরিক হিসাবে বিবেচিত হতে পারবে।
এবং এখানে যে কতগুলো শর্ত আছে যে নাগরিক রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হবে, অর্থাৎ নাগরিক সে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করবে, রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে, রাষ্ট্রের প্রতি অনুগত থাকা অর্থাৎ রাষ্ট্র আইন শৃঙ্খলার যতগুলো নিয়ম কানুন আছে সেগুলো মেনে চলতে হবে। এরপর রাষ্ট্রের কল্যাণ চিন্তা করবে। একজন নাগরিক একটি দেশের অর্থাৎ সে যে দেশের নাগরিক সে দেশের কল্যাণ চিন্তা করবে এবং রাষ্ট্রের প্রদত্ত সকল সামাজিক এবং রাজনৈতিক সুবিধা ভোগ করবে। অর্থাৎ রাষ্ট্র প্রদত্ত যে সমস্ত নাগরিক সুবিধাগুলো দেওয়া আছে, সামাজিক এবং রাজনৈতিক যত প্রকার সুযোগ সুবিধা আছে সমস্ত সে ভোগ করবে। রাজনৈতিক ক্ষমতা বলে সে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সামাজিক ক্ষমতা বলে বিভিন্ন রকম যে সামাজিক আচরণগুলো আছে, সামাজিক যে নিয়ম কানুনগুলো আছে সেখানে সে অংশীদার হতে পারবে, সেগুলো সে সামাজিক রাজনৈতিক সুবিধা ভোগ করতে পারবে। তাহলে আমরা এখানে 4 নম্বর যে শিখন ফলটা আছে যে নাগরিক ও নাগরিকতার ধারণা ব্যাখ্যা করতে পারবে। এর মধ্যে আমরা নাগরিকের ধারণা আমরা এখানে দেখেছি যে নাগরিক হতে হলে কতগুলো শর্ত থাকতে হবে এবং নাগরিক আমরা কাকে বলবো। রাষ্ট্রের সদস্য হিসাবে যে কোনো ব্যক্তি নাগরিক হিসাবে বিবেচিত হতে পারবে, তবে এখানে কয়েকটি শর্ত অনুমোদন করা আছে যে সেই ব্যক্তিকে দেশের কল্যাণ চিন্তা করতে হবে, সে দেশের সামাজিক এবং রাজনৈতিক অধিকার ভোগ করতে পারবে এবং স্থায়ীভাবে বসবাস করবে, তখনই সে নাগরিক হিসেবে বিবেচিত হবে। এরপর আমরা যদি আরেকটু লক্ষ্য করি যে নাগরিক ও বিদেশির মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে, তাহলে নাগরিক কি আমরা সেটা জানলাম। এখন আমরা জানব যে বিদেশি কি। একটি রাষ্ট্রের নিজ দেশের অধিবাসী ছাড়া বিভিন্ন দেশে একটি রাষ্ট্রে কিন্তু নিজ দেশের অধিবাসী ছাড়া অন্যান্য দেশের মানুষেরাও বসবাস করে। তারা বিভিন্ন উপলক্ষে এখানে আসে, কেউ হচ্ছে ব্যবসার উদ্দেশ্যে, কেউ চাকরির উদ্দেশ্যে, ইত্যাদি উদ্দেশ্যে তারা অন্য দেশে অবস্থান করে, কিন্তু তারা বিদেশি হিসেবে পরিচিত, তাদেরকে নাগরিক বলা যাবে না। যেমন বিদেশিরা অন্য রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে না, তারা বসবাস করে একটি রাষ্ট্রে অন্য রাষ্ট্রে ঠিকই, কিন্তু তাদের বসবাস থাকে অস্থায়ী, তারা যে কোনো সময় সে দেশ থেকে চলে যেতে পারে। বিদেশে বসবাসকারী রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করে না, অর্থাৎ তারা অন্য দেশে বসবাস করলে সে রাষ্ট্রের প্রতি তারা পূর্ণ আনুগত্য পোষণ করে না। এরপর আছে বসবাসকারী রাষ্ট্রের সামাজিক অধিকার ভোগ করে, অর্থাৎ তারা অন্য রাষ্ট্রের বিদেশিরা অন্য দেশে অবস্থান করলে তারা সে দেশের সামাজিক অধিকারগুলো ভোগ করতে পারবে, কিন্তু রাজনৈতিক অধিকার ভোগ করতে পারবে না, অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবে না, এমনকি ভোটাধিকারও প্রয়োগ করার ক্ষমতা তাদের থাকবে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে নাগরিক ও বিদেশির মধ্যে পার্থক্যটা আমরা ব্যাখ্যা করতে পারবো। তাহলে এখানে আমরা যেটি আজকে আমাদের পাঠের বিষয় ছিল 6ষ্ঠ শ্রেণীর 8ম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। এখানে আমরা রাষ্ট্র সম্পর্কে জানতে পেরেছি যে রাষ্ট্র কি, রাষ্ট্রের কয়টি উপাদান আছে এবং রাষ্ট্র হতে হলে কি কি শর্তগুলো থাকতে হবে, কি কেন আমরা রাষ্ট্র বলতে পারি, রাষ্ট্রটা কি। এরপর আছে যে বাংলাদেশকে কি আমরা রাষ্ট্র বলতে পারি, নাগরিক কি এবং বিদেশি কাদেরকে বলবো আমরা, বিদেশি এবং নাগরিকের মধ্যে পার্থক্যটা কি। এভাবে এ অধ্যায়ে সংযুক্ত করা আছে নাগরিকত্ব লাভের উপায়, কি কি উপায়ে নাগরিকত্ব লাভ করা যায়, নাগরিকত্ব লাভের উপায়গুলো আছে এবং কোন কোন শর্ত অনুমোদন করলে একটি দেশের নাগরিক হওয়া যাবে এবং সুনাগরিকের দায়িত্ব এবং কর্তব্যগুলো দেওয়া আছে। আমি একটু বলি। আমাদের পাঠ্য বইয়ের 70 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে যে নাগরিকত্ব লাভের নিয়ম। আমরা আজকে এখানে জানি যে নাগরিকত্ব লাভের নিয়ম। আমি এই অধ্যায় পুরোটা একটু আলোচনা করে ফেলি। নাগরিকত্ব লাভের নিয়ম, দুটি উপায়ে নাগরিকত্ব লাভ করা যাবে। একটি হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব লাভ, আর একটা হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ। অর্থাৎ যার জন্মসূত্রে রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে তারা জন্মসূত্রে নাগরিক হবে, আর যারা আবেদনের মাধ্যমে কোনো দেশের নাগরিকত্ব লাভ, অর্থাৎ অন্য দেশে অবস্থান করলে সে দেশে আবেদন করার প্রেক্ষিতে যদি সে দেশের নাগরিকত্ব লাভ করে তাহলে সেটাকে আমরা বলবো অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ। এরপর জন্মসূত্রে নাগরিকত্ব লাভকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জন্মসূত্র নীতি আর একটা হচ্ছে জন্মস্থান নীতি।
জন্মসূত্র নীতি হচ্ছে একটি সন্তান যে দেশে জন্মগ্রহণ করুক না কেন, তার বাবা মা যে দেশের নাগরিক সে দেশেরই সে নাগরিক হিসেবে পরিচিত হবে। অর্থাৎ একটি দেশে একটি শিশু যদি বিদেশে জন্মগ্রহণ করে কিন্তু তার মা বাবা অন্য দেশের নাগরিক হলে তাহলে সেই শিশুটিও অন্য দেশের নাগরিক হিসেবে বিবেচিত হবে। আর জন্মস্থান নীতি হচ্ছে একটি শিশু যে দেশে অবস্থান করবে সে দেশের নাগরিকত্ব লাভ করবে। একটি শিশু যদি আমেরিকায় জন্মগ্রহণ করে, একটি বাংলাদেশি মা বাবার শিশু যদি আমেরিকায় জন্মগ্রহণ করে তাহলে সে আমেরিকারই নাগরিকত্ব লাভ করবে। এটা হচ্ছে জন্মস্থান নীতি অনুসারে নাগরিকত্ব অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভের, অর্থাৎ অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ, যেটাকে আমরা বলছি যে আবেদনের মাধ্যমে নাগরিকত্ব লাভ। তাহলে আবেদনের মাধ্যমে নাগরিকত্ব লাভ করতে হলে কতগুলো নিয়ম আছে। যেমন সেই রাষ্ট্রে তাকে স্থায়ীভাবে বসবাস করতে হবে, ওই রাষ্ট্রের সম্পত্তি থাকতে হবে, দীর্ঘদিন ধরে সেই রাষ্ট্রে অবস্থান করতে হবে, ওই রাষ্ট্রে চাকরিরত থাকতে হবে কিংবা ব্যবসা বাণিজ্য করতে হবে, ওই রাষ্ট্রের ভাষা জানতে হবে, ওই রাষ্ট্রের সেনাবাহিনীতে চাকরি গ্রহণ করতে হবে, তারপর ভালো চরিত্রের অধিকারী হতে হবে, উন্নততর দক্ষতার অধিকারী হবে এবং রাজনৈতিক আশ্রয় গ্রহণ করবে। এই কতগুলো অর্থাৎ যেটাকে আমরা বলছি শর্ত, এই কতগুলো শর্ত থাকলে একটি মানুষ অন্য দেশের নাগরিক হিসেবে অর্থাৎ বিদেশি অন্য দেশের নাগরিক হিসেবে পরিচয় লাভ করতে পারে। যদি একটি বাংলাদেশের একজন যদি আমেরিকায় অবস্থান করে তাহলে সে যদি এই শর্তগুলো পূরণ করে তাহলে সে আবেদনের মাধ্যমে, এবং তাকে প্রথমে আবেদন করতে হবে যেটাকে আমরা অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ বলছি, এবং আবেদনের মাধ্যমে এই শর্তগুলো পূরণ হলে তবে সে দেশের নাগরিকত্ব লাভ করতে পারবে। এরপর আসছে একটি যেটাকে বলছি আমরা দ্বিনাগরিকত্ব। দ্বিনাগরিকত্ব অর্থাৎ একটি শিশু যে দেশে জন্মগ্রহণ করবে সে দেশের নাগরিকত্ব লাভ করবে এবং তার মা বাবা যে দেশে নাগরিক সে দেশেরও নাগরিকত্ব লাভ করবে। অর্থাৎ একই সাথে দু দেশের নাগরিকত্ব লাভ করাকে সেটাকে বলা হচ্ছে দ্বিনাগরিকত্ব। দেশের উন্নয়নে নাগরিক ভূমিকা সর্বশেষ যেটি আমাদের এই অষ্টম অধ্যায়ের যে পাঠটির মধ্যে সংযুক্ত করা আছে যে সুনাগরিক হিসেবে নাগরিকত্বের দায়িত্ব, নাগরিকের যে দায়িত্ব পালন এবং দায়িত্ব এবং কর্তব্য পালন। অর্থাৎ সুনাগরিকের জন্য কী কী শর্তগুলো, অর্থাৎ সুনাগরিক কী কী কাজ করবে একটি দেশে, তাকে অবশ্যই ভালো চরিত্রের অধিকারী হতে হবে, সুন্দর আচরণ থাকতে হবে তার, এবং সে দেশের প্রতি তার অনুগত থাকতে হবে। আমি যদি এখানে দেখি যে দেশের উন্নয়নে নাগরিকের ভূমিকা, একটি দেশ উন্নয়নে কিন্তু নাগরিকের অনেক ভূমিকা আছে। একটি দেশের নাগরিক যদি ভালো হয় তাহলে সে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। নাগরিকের উপরও কিন্তু একটি দেশের উন্নতি নির্ভর করে। যেমন রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক অবিচ্ছেদ্য। আমরা দেখেছি যে রাষ্ট্রের একটি উপাদানের মধ্যে জনসমষ্টি এবং জনসমষ্টি কিন্তু নাগরিক। রাষ্ট্রে আছে বলেই সেখানে নাগরিক আছে, আবার নাগরিক ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব আমরা চিন্তা করতে পারবো না। কোনো নাগরিক রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে আন্তরিক হলে সে সুনাগরিক বলে বিবেচিত হবে। তার দ্বারা দেশের অধিক উন্নয়ন সাধন হয়। একজন সুনাগরিক হবে বুদ্ধিমান, বিবেকবান, আত্মসংযমী এবং নিবেদিত হয়ে রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সকল নাগরিকই সুনাগরিকত্ব গুণ অর্জন করতে পারবে না। কাজেই বলা যায় রাষ্ট্রের সকল নাগরিক সুনাগরিক না হলেও সকল সুনাগরিকই নাগরিক। অর্থাৎ রাষ্ট্রে বসবাসকারী সকলেই নাগরিক হলেও সকলেই সুনাগরিক নয়। সুনাগরিকের জন্য কতগুলো শর্ত আছে, সেই শর্তগুলো পূরণ করলে একজন নাগরিক সুনাগরিক হিসেবে বিবেচিত হতে পারবে। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের কাছ থেকে নানা অধিকার ভোগ করি। বিনিময়ে নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য রয়েছে। যেমন রাষ্ট্র প্রদত্ত শিক্ষা লাভ, রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, আইন মেনে চলা, নিয়মিত কর প্রদান করা, ভোট প্রদান করা, স্থায়ী অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা ও সদ্ব্যবহার করা ইত্যাদি। দেশের উন্নয়নের জন্য আমাদের এসব দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। অর্থাৎ আধুনিক রাষ্ট্রে কিন্তু মানে নাগরিকের জন্য আধুনিক রাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ।
অর্থাৎ একটি দেশের নাগরিক হলে যে শিশু সুনাগরিক হবে তা নয়, সুনাগরিক হতে হলে তাকে কতগুলো শর্ত পূরণ করতে হবে। এখন আমরা যে অধ্যায়ের উপর আলোচনা করেছি, আমরা জানি যে আমাদের সিলেবাস দেওয়া আছে যে কোন কোন অধ্যায়ের উপর আমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষাটা হবে। সেই অধ্যায়গুলো আমরা ভালো করে পড়ব। আজকে আমি যে অধ্যায়টি আলোচনা করেছি, ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। এখান থেকে আমাদের রাষ্ট্র কি, তারপর রাষ্ট্রের উপাদান কয়টি, রাষ্ট্রের উপাদানগুলো ব্যাখ্যা করা, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ, তারপর আছে যে নাগরিক কারা, বিদেশি কারা, এবং নাগরিকত্ব লাভের উপায়, নাগরিকত্ব লাভের উপাদান, জন্মসূত্রে নাগরিকত্ব লাভ এবং অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ। অর্থাৎ আবেদনের মাধ্যমে যে নাগরিকত্ব লাভ করা যায় সেটাকে বলা হয় অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ। আর জন্মনীতি অনুযায়ী যে নাগরিকত্ব লাভ হয় সেটাকে বলা হয় জন্মসূত্রে নাগরিকত্ব লাভ। এবং জন্মসূত্র নাগরিকত্ব লাভের কে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জন্মনীতি আর একটি হচ্ছে জন্মস্থান নীতি হিসেবে। এছাড়া আরও আছে দ্বিনাগরিকত্ব, একজন নাগরিক দুই দেশের নাগরিকত্ব কিভাবে অর্জন করতে পারবে সেটা, এবং একজন সুনাগরিকের দায়িত্ব, অর্থাৎ একজন সুনাগরিকের উপরই রাষ্ট্রের উন্নতি অনেকটা নির্ভর করে, কিভাবে একজন নাগরিক রাষ্ট্রের উপর প্রতি তার ভূমিকা পালন করতে পারবে, রাষ্ট্রকে উন্নতির দিকে নিয়ে যেতে, রাষ্ট্রকে অগ্রগতির দিকে নিয়ে যেতে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকে অষ্টম অধ্যায়ে যে বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিক অধ্যায়টি আমরা যে জানলাম সে, এবং এখানে কিছু সুকল্পনা দেওয়া আছে এবং কিছু আলোচনা আমরা এখান থেকে করতে পেরেছি, সেগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমরা এই করোনাকালীন সময় সবার জন্য দোয়া করব। আমরা নিরাপদে থাকবো এবং সবাই যেন নিরাপদে থাকে, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, এই দোয়াই করব। আল্লাহ হাফিজ।